দেখেন, একটা ফুটবল ম্যাচ জেতার জন্য আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে চারটা জিনিসের অনেক বেশি দরকার। নাম্বার ওয়ান, দ্য কোচ হ্যাজ টু ডিরাইভ আ প্রপার প্ল্যান, সেটাকে আমরা ট্যাকটিক্স বলি বা ফরমেশন বলি। নাম্বার টু, ওই প্ল্যানটাকে মাঠের মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য দ্য প্লেয়ার্স নিড টু হ্যাভ প্রপার ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এখন ধরেন কোচ প্ল্যান ঠিকই বাইট করছে, কিন্তু সেটাকে মাঠে ইমপ্লিমেন্ট করার জন্য খেলোয়াড়দের মাথায় ওই ঘিলুটা নাই, তাহলে ইভেনচুয়ালি কোনো লাভ নাই। আর নাম্বার থ্রি, অনেক সময় দেখা যায় যে ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকলেও ঠিকঠাক মতো মাঠের মধ্যে রেপ্লিকেট করা যায় না, বিকজ প্লেয়ারদের ফিটনেস বা ফর্ম থাকে না। সো খেলোয়াড়দের ফর্ম এবং ফিটনেস থাকাটা অনেক বেশি দরকার। এটা লেগে নাম্বার থ্রি, ম্যাচ জেতার জন্য 1% হইলেও কিন্তু লাখের দরকার আছে। লাক না থাকলে দেখা যায় আপনার যতই ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকুক না কেন, আপনি যতই প্রপারলি একটা ফরমেশন ডিরাইভ করেন না কেন, আপনার যতই ফর্ম বা ফিটনেস থাকুক না কেন, কোনো লাভ নেই যদি সামান্য লাক যদি না থাকে। সো বাংলাদেশ ভার্সেস ভিয়েতনাম ম্যাচের মধ্যেও আমরা এই জিনিসগুলো দেখলাম অর প্রবাবলি উই স দ্য ল্যাক অফ দোজ, যে এই চারটা জিনিসের কোনোটাই বাংলাদেশের খেলার মধ্যে উপস্থিত ছিল না। হ্যাঁ, এখন ভিয়েতনাম ইজ আ ভেরি স্ট্রং টিম, ইজ আ ভেরি পাওয়ারফুল টিম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। অ্যান্ড আই এম নট এক্সপেক্টিং বাংলাদেশ টু বিট দেম। আই ডিড নট এক্সপেক্ট বাংলাদেশ টু বিট দেম। আমি ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ হারবে, কিন্তু হারা ম্যাচের মধ্যেও কিছু কিছু পজিটিভস থাকে, যে পজিটিভসগুলা নিয়ে পরবর্তী সময়ের জন্য আশাবাদী হওয়া যায়। কোয়েশ্চেন হলো, আমরা কি ওই সকল আশাবাদী হওয়ার মতো জিনিস পেয়েছি কি না? টু বি অনেস্ট, আমি সেরকম পাইনি। দেখেন, ভিয়েতনামের এগেনস্টে বাংলাদেশ যে 3টা গোল অর্জন করেছে, এই 3টা গোলের মধ্যেও কিন্তু আমরা বেসিক্যালি ওই ল্যাক অফ ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটাই দেখছি। ফার্স্ট গোলের দিকে তাকানো যাক। ফার্স্ট গোলটা একটা সেট পিস থেকে এসেছে। সেট পিসটা বাংলাদেশের গোলকিপার ঠিকমতো হ্যান্ডেল করতে পারলেন না, যদিও তিনি তার বক্স থেকে একটু সামনে গিয়ে বলটা পাঞ্চ করতে চেয়েছিলেন। সো এখন একটা গোলকিপারের একদম কোর কিছু ভার্চু রয়েছে। ওই ভার্চুগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমার কাছে মনে হয়, সেটা হলো কি, ইউ নিড টু শো প্রপার বক্স ডমিনেন্স। যে বাংলাদেশের গোলকিপারের কাছে কিন্তু আমরা ওইরকম বল প্লেইং ক্যাপাবিলিটি চাই না, বা উই ডোন্ট ওয়ান্ট আওয়ার গোলকিপার টু বি দ্য কোয়ার্টারব্যাক অফ আ টিম। আমরা যে জিনিসটা চাই, একটা গোলকিপার প্রপারলি পাঞ্চ করা, রিফ্লেক্স দেখানো, শর্ট সেভ করার সক্ষমতা, এটসেট্রা এটসেট্রা। এখন আপনাকে বক্স ডমিনেন্স তো দেখাতে হবে। আপনি যখন একটা সেট পিস আসছে, সেই সেট পিসটাকে যখন আপনি ক্লিন করতে যাওয়ার জন্য সামনে যাচ্ছেন এবং আপনি যখন পাঞ্চ করতে যাচ্ছেন, তখন আপনার সতীর্থরা জানবে যে আপনি ওইটাকে প্রপারলি পাঞ্চ করে দূরে সরিয়ে দেবেন। এখন আপনি পাঞ্চ করতে গেলেন, কিন্তু লাস্ট মোমেন্টে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আপনি ওই পাঞ্চটা ঠিকমতো করতে পারলেন না। এখন আধা খেঁচড়াভাবে যদি আপনি পাঞ্চ করতে যান, তাহলে স্বাভাবিকভাবেই বলটা প্রপারলি ক্লিয়ার হবে না। এখন প্রপারলি যদি ক্লিয়ার না হয়, তাহলে কি হবে, আপনি বলটাকে মিস করবেন। মিস করলে ওই ভুল থেকে ক্যাপিটালাইজ করে প্রতিপক্ষ কিন্তু গোল করে ফেলবে। ওই জিনিসটাই কিন্তু আমরা ফার্স্ট গোলের ক্ষেত্রে দেখেছি। দ্যাট ওয়াজ আ ল্যাক অফ ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এবং তিনি যখন বলটা মিস করলেন, তখনই আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের লেফট ব্যাক জায়ান আহমেদ, তিনিও কিন্তু ওই জিনিসটা অ্যান্টিসিপেট করেননি যে বাংলাদেশের গোলকিপার ওই বলটা যে মিস করবেন। যদি মিস না করতেন, তাহলে কিন্তু বাংলাদেশের এই গোলটা হজম করতে হতো না। সেকেন্ড গোলের ক্ষেত্রেও দেখেন, ওই ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং না থাকা এবং কোচের ট্যাকটিক্স উনি যেভাবে করতে চেয়েছিলেন, সেটা মাঠের মধ্যে প্রপারলি রেপ্লিকেট না করতে পারার যে সাবজেক্টটা, সেই জিনিসটা আমরা ভালো মতো দেখলাম। কোচ হয়তো বা চেয়েছিলেন যে বাংলাদেশ মডারেটলি হাই লাইনে থাকবে যখন বাংলাদেশ একটা সেট পিস ডিফেন্ড করবে। ওই হাই লাইনে থাকার কারণে যে জিনিসটা হবে, প্রতিপক্ষের ফরওয়ার্ডরা অফসাইড একটা ট্র্যাপে পড়বে। প্রবাবলি কোচ এই জিনিসটাই চেয়েছিলেন। কিন্তু আমরা কি দেখলাম, যে বাংলাদেশের খেলোয়াড়রা ওই প্রপার অফসাইড ট্র্যাপটা মেনটেন করতে পারলেন না। এখন প্রপার অফসাইড ট্র্যাপ যদি আপনি মেনটেন না করেন, তাহলে কিন্তু গোল আপনাকে হজম করতে হবে, উইচ ইজ অন দ্য সেকেন্ড গোল। অ্যান্ড দ্য লাস্ট গোলে বাংলাদেশের ডিফেন্ডাররা চাইলেই কিন্তু ডি বক্সের মধ্যে একটা প্রপারলি টাইমড একটা ট্যাকল করতে পারতেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, যে ভিয়েতনামের স্ট্রাইকার যিনি ছিলেন, যিনি ওই গোলটা করেছেন, থার্ড গোলটা, সেই গোলটা করার আগে তিনি বেশ অনেক সময় পেয়েছিলেন। অত বেশি সময় যদি আপনি একটা প্রতিপক্ষের স্ট্রাইকারকে দেন, তাহলে কিন্তু আপনাকে গোল হজম করতে হবে, বা অ্যাটলিস্ট একটা শট কিন্তু হজম করতে হবেই। সেই জিনিসটাই হয়েছে।
বাংলাদেশের একাদশটা খুবই আন্ডারওয়েলমিং ছিল শুরু থেকেই, বিকজ ফরওয়ার্ড লাইনে রাকিব হোসেন ছিলেন না, যিনি কিনা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট খেলোয়াড় কিন্তু এখন রাকিব ইন টার্মস অফ প্রেসিং অ্যান্ড এভরিথিং। সো রাকিব যেহেতু ছিলেন না, একটা অভাব ছিলই। ফাহমেদুলকে খেলানো হয়েছে। ফাহমেদুলকে যখনই দেখেছি আমার কাছে মনে হয়েছে হি ইজ বেটার অফ দ্য লেফট উইঙ্গারের ভূমিকাতে হি ইজ গুড। কিন্তু ফর সাম রিজন আমি জানি না, এই ম্যাচে আমি তাকে বাম দিকের থেকে ডান দিকে বেশি দেখলাম। মানে রাকিব যে ধরনের জোনগুলোতে অপারেট করেন সেই জোনগুলোতে ফাহমেদুলকে রাখা হলো। কেন হলো আই ডোন্ট নো, এবং সেটার পেছনে আমি কোনো প্রপার ট্যাকটিক্যাল প্ল্যান আমি অ্যাটলিস্ট নোটিস করিনি। নাম্বার 9-এর ভূমিকাতে রাখা হয়েছিল মিরাজুলকে। তাকে কি প্রপার নাম্বার 9-এর রোলটা দেওয়া হয়েছিল নাকি ফলস 9 আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে নাই। উনি কোনো রোলই ঠিকমতো পালন করতে পারেন নাই। অ্যান্ড লেফট উইংয়ের দায়িত্বে যিনি ছিলেন ফসল ফাহিম, হি ওয়াজ ভেরি মিডিওকার। সো বাংলাদেশের ফ্রন্ট লাইন এরকমই খেলেছে 4-3-3 ফরমেশনে থাকলেও 4-5-1-এ বাংলাদেশ ডিফেন্ড করে গিয়েছে। তিনজন মিডফিল্ডারের মধ্যে হামজা এবং শমিত মোটামুটি ভালো খেলেছেন। বাংলাদেশের ডিফেন্স নিয়ে আমার মনে হয় একটু চিন্তা করার সময় এসেছে, বিকজ তারিক কাজী ইনিশিয়ালি যেরকম ভালো খেলতেন গত কয়েক ম্যাচ ধরে আমরা দেখছি তিনি সেরকম ফর্মে কিন্তু নাই। অ্যান্ড সাদউদ্দিন, তাকে নিয়ে অনেক সমালোচনা হয় রাইট ব্যাকে। সো সাদউদ্দিন এই ম্যাচে ওয়াজ এক্সেপশনালি গুড। সো যে জিনিসটা ভালো সেটাকে ভালো বলতেই হবে। তারিক কাজীর পাশে সেন্ট্রাল ডিফেন্সের পার্টনার ছিলেন শাকিল আহাদ তপু, তিনিও খুবই আন্ডারওয়েলমিং ছিলেন, এবং লেফট ব্যাকে জায়ান মোটামুটি চেষ্টা করেছেন। সো সেন্ট্রাল ডিফেন্সে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের খেলার মধ্যে এমন কিছু সেন্ট্রাল ডিফেন্ডার থাকা দরকার যাদের বক্স ডিফেন্ডিং ভালো। তারিক এবং শাকিল আহাদের ওই বক্স ডিফেন্ডিং আমরা এই ম্যাচের মধ্যে দেখি নাই। তপু বর্মন যখন খেলেন তখন ওই বক্স ডিফেন্ডিং আমরা মোটামুটি দেখতে পাই, কিন্তু বাংলাদেশ ল্যাকস আ প্রপার বক্স ডিফেন্ডার। এই জিনিসটা আমরা এই ম্যাচের মধ্যেও কিন্তু দেখতে পেলাম। 4-3-3 ফরমেশনে বাংলাদেশ 4-5-1 এরকম একটা ফরমেশনে ডিফেন্ড করছিল। ইফ উই ডিফেন্ড ইন দিস ফরমেশন 4-5-1-এ একটা মিড ব্লক মেনটেন করে যদি ডিফেন্ড করি, তাহলে মিড ব্লক মেনটেন করে ডিফেন্ড করার সাথে সাথে বল যখন আপনি মিডফিল্ড থেকে রিগেইন করবেন, আপনাকে দ্রুত কাউন্টার অ্যাটাকে চলে যেতে হবে। এখন এই দ্রুত কাউন্টার অ্যাটাকে চলে যাওয়ার জন্য ইউ নিড প্রপার ফরওয়ার্ড যে কিনা ডিফেন্সের পেছনের জায়গাটা এক্সপ্লয়েট করতে পারে উইথ প্রপার ডিরেক্ট রানিং অ্যান্ড শুটিং। বাংলাদেশের ফরওয়ার্ডদের এই জিনিসগুলোর মধ্যে অনেক ঘাটতি রয়েছে। তারা যখন শট করে তাদের কোনো জোর থাকে না পায়, এটা ফিটনেসের ক্ষেত্রে একটা বড় সমস্যা। তো আশা করি সামনের ম্যাচগুলোতে এগুলা সেই সব সমস্যা থেকে বাংলাদেশ মুক্তি পাবে। এই আশাটা গত কয়েক বছর ধরেই করছি, কোনো লাভ হয় না, বাট তাও আশা করতে তো কোনো দোষ নেই। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই ম্যাচ সম্বন্ধে আপনি কী ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।